সাজবাতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আবার। কেন? কারণ পরীক্ষার সামনে ইতিহাস নিয়ে তোমাদের খুব ভীতি। অনেকেই বলছো যে স্যার একটা ফাটাফাটি ভিডিও দিন। আরে বাবা, ফাটাফাটি ভিডিও মানে কি আমি বুঝলাম না। কারণ আমি যেটা বুঝি সেটা হচ্ছে টেক্সট বই পড়বো এবং টেক্সট বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো বেশি করে রিভাইজ দেব। এটা আমার কাছে ফাটাফাটি বিষয়। আর ফাটাফাটি কি স্যার, শর্ট প্রশ্ন এবং যে এসএকিউ আসবে সেটা নিয়ে খুব টেনশন আছে। কোনো টেনশন নেই, কারণ আমি বলেছি গত ভিডিওতে, আজকের এই ভিডিওতে আবারও বলছি, যারা এসএকিউ এবং এমসিকিউ নিতে চাও আমার কাছ থেকে সরাসরি এই ফোন নম্বরে যোগাযোগ করবে। কোন ফোন নম্বর আমি পরে দিচ্ছি, তার আগে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় জেনে যাও। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা আমি আজকে বোর্ডে লিখেছি। তোমরা জানো ভারতের অর্থনীতিতে রেলপথ প্রভাব বা রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য। ক্লিয়ার? তাহলে রেলপথ প্রবর্তনের প্রভাবে আমি কি লিখব? আমি দুটো ভাগ করেছি, দেখো, একটা ইতিবাচক প্রভাব, একটা নেতিবাচক প্রভাব। নেতিবাচক প্রভাবে আমি 5টা পয়েন্ট লিখেছি, ইতিবাচক প্রভাবে আমি 4টে পয়েন্ট লিখেছি। এই পয়েন্টগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে, প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা, তুমি কি রেডি করেছো এই পয়েন্টটা দিয়ে? যদি না করো অবশ্যই প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা ইতিবাচক প্রভাবের মধ্যে রাখবে, রপ্তানি বৃদ্ধি ইতিবাচক প্রভাবের মধ্যে রাখবে, শিল্প স্থাপন ইতিবাচক প্রভাবের মধ্যে রাখবে এবং কর্মসংস্থান ইতিবাচক প্রভাবের মধ্যে রাখবে। মনে থাকে জানো, নেতিবাচক প্রভাবের মধ্যে এই পয়েন্টগুলো কি তুমি করেছো? যদি না করে থাকো, সম্পদের বহির্গমনটা অবশ্যই পয়েন্টের মধ্যে যেন থাকে, বর্ণ বৈষম্যের বিভিন্ন প্রকাশ এটাও যেন থাকে, ভারী শিল্পের প্রসারে বাধা, কর্মসংস্থানে বৈষম্য, দেশীয় শিল্প বাণিজ্যের সরবরাহ অবশ্যই যেন থাকে। দেখো, প্রথম অধ্যায় থেকে আমরা বলেছি মিথ কিংবদন্তি, প্রথম অধ্যায় থেকে আমরা বলেছি পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য এবং তাদের সংজ্ঞা, এগুলো তো আছেই। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন বারবার করে আমরা ভিডিও দিয়েছি, লেনিন হবসন সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সম্পর্কে তাদের মতবাদ বলেছি এবং আমি যথেষ্ট ভিডিও দিয়েছি। এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা কি বলতো, এবছর যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ টোটালটাই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেলটা একটু খোঁজ খবর করার চেষ্টা করো, দেখবে সব পেয়ে যাবে। অধ্যায় ধরে ধরে অনুশীলনীর, অধ্যায় ধরে ধরে ইম্পর্টেন্ট কোশ্চেন, অধ্যায় ধরে ধরে সালের প্রশ্ন সবই পেয়ে যাবে। আর এরপরেও বলছি, এখনো যারা এসএকিউ এমসিকিউ রেডি করোনি তারা আজকের মধ্যে আমি যে নম্বরটা দেব এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমি দেব। উচ্চ মাধ্যমিকের লাস্ট পরীক্ষা এটাই, কারণ এই পুরনো সিলেবাসের আর কোনো পরীক্ষা হবে না। সুতরাং পরীক্ষাটা দুর্ধর্ষ দিতে হবে, নম্বরটা তুলতে হবে। ইতিহাস নিয়ে কোনো ভয় নেই, সাজেশন অবশ্যই ফাইনাল সাজেশন দেব 2-1 দিনের মধ্যে। এবং আরেকটা কথা বলে রাখি, আমি ভূগোলেরও একটা সাজেশন এক মাস্টার মশাইয়ের কাছ থেকে জোগাড় করেছি, সেটাও তোমাদের দেব। কেমন? তাহলে জেনে নাও। প্রথমে ভূমিকাতে কি লিখবো? ডক্টর বিপান চন্দ্র বলেছেন। কে বলেছেন? ডক্টর বিপান চন্দ্র। কি বলেছেন? যে ভারতের রেলপথের প্রবর্তন কি একটা জনজীবন, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি করেছিল এবং সেই বিপ্লবটার মধ্য দিয়ে ঔপনিবেশিক অর্থনীতি চাঙ্গা হয়েছিল। শুধু তাই নয়, স্বাধীনতার পরেও আজও ভারতের অর্থনীতি চাঙ্গা হয়ে আছে এই রেলপথ প্রবর্তনের মধ্য দিয়ে। সুতরাং রেলপথের প্রভাব বর্তমান কালেও যেমন খুব গুরুত্বপূর্ণ, ভারতের অর্থনৈতিক কাঠামো রেলপথের উপর দাঁড়িয়ে আছে, তেমনি ব্রিটিশ শাসনাধীন ভারতে বা ঔপনিবেশিক শাসনাধীন ভারতে কিন্তু এই রেলপথের গুরুত্ব কিন্তু তখনও ছিল, আজও আছে এবং ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল। আমরা ইতিবাচকের মধ্যে যে পয়েন্টগুলো লিখেছি একটু আলোচনা করি। আমরা জানি সামনে পরীক্ষা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না, কিন্তু আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখো, প্রথম প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা। কার প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা? ব্রিটিশ সরকারের প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা। কেন প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা
করতে হবে ভারতবর্ষ ব্যাপী তারা শাসন করছে, ভারতবর্ষ ব্যাপীর কোনো না কোনো দিকে তাদের প্রতি বিরূপ মনোভাব, আন্দোলন, লড়াই, সংগ্রাম গড়ে উঠেছিল। তো সেইগুলোকে তাড়াতাড়ি ধ্বংস করবার জন্য, সেই বিপ্লবগুলোকে তাড়াতাড়ি নির্মূল করবার জন্য প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠার দরকার হয়ে পড়েছিল এবং সেই প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠার জন্য রেল পথের প্রবর্তনের প্রয়োজন হয়েছিল। এবং এর ওপরে ভিত্তি করে আমরা দেখব যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির মধ্য দিয়ে প্রশাসনিক ঐক্য সুদৃঢ় হয়েছিল এবং ফলে দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনিক ঐক্য গড়ার মধ্যে দিয়ে ব্রিটিশ রাজত্ব আরো সুন্দর থেকে সুন্দরতর জায়গায় গিয়েছিল। এই পয়েন্টটা আমরা লিখবো, এই কথাগুলো। নেক্সট পয়েন্ট হচ্ছে রপ্তানি বৃদ্ধি। কে রপ্তানি বৃদ্ধি করেছে? ব্রিটিশ সরকার রপ্তানি বৃদ্ধি করেছে। কি রপ্তানি বৃদ্ধি করেছে? তোমরা জানো যে রেলের মাধ্যমে, এই রেলপথের মাধ্যমে আমরা দেখছি যে চামড়া, চা, তারপরে ভারত থেকে বিভিন্ন চাল, গম, পাট, তৈলবীজ সমস্তটাই বিদেশে চলে যাচ্ছে, রপ্তানি করছে। কে রপ্তানি করছে? ব্রিটিশ সরকার। কোথা থেকে? ভারত থেকে। কার মাধ্যমে? রেলের মাধ্যমে। এক রাজ্য থেকে আরেকটা রাজ্য, এক দেশ থেকে আরেকটা দেশে রেলপথের মাধ্যমে যাচ্ছে না, কিন্তু একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে রেলপথের মাধ্যমে চলে যাচ্ছে এবং সেইখান থেকে তারা জলপথে কিন্তু সেইগুলো জাহাজে করে এক দেশ থেকে আরেকটা দেশে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। এইভাবে দেখছি আমরা রপ্তানি বেড়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে 1862 সাল থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত থেকে যে বাণিজ্য রপ্তানি করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সরকার, সেটা হচ্ছে 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1862 সালে রপ্তানি যা ছিল 1928 সালে তার সেই রপ্তানি 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা না মানার কোনো কারণ নেই। এরপরে পয়েন্ট আছে আমাদের শিল্প স্থাপন। দেখো, কারখানা যত হবে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যত উন্নতি হবে, তোমরা জানো শিল্প কলকারখানা তত তৈরি হবে এবং যত তৈরি হবে তত অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠবে, ভিত্তি গড়ে উঠবে, তাই তো? ঠিক তেমনি এখানে দেখব যে বাস্তব ক্ষেত্রে রেলপথ প্রসারের ফলে ভারতে শিল্পের বিকাশের অভূতপূর্ব একটা পটভূমি তৈরি হয়েছিল। রেল ব্যবস্থা স্বল্প ব্যয়ে, এখনো স্বল্প ব্যয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখনো ট্রেনের টিকিট 5 টাকা, ভাবা যায় যা টোটোতে উঠলেই 10 টাকা, 2 পা গেলেই 10 টাকা। সেইখানে তুমি কত কিলোমিটার যাচ্ছ ভেবে দেখো। রেলপথ এই জন্যে সাধারণ মানুষের কাছে যেমন একটি খুব সুন্দর একটা অল্প পয়সার পরিষেবা এবং নিজের অল্প ইনকামের মধ্যে জীবন ধারণের একটা উপযোগী একক বা প্রতীক, ঠিক তেমনি স্বল্প পয়সায় এই কাঁচামাল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। ফলে আমরা দেখছি ইস্পাত, আমরা দেখছি কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশে কিন্তু সাহায্য করছে এই রেলপথ। সুতরাং রেলপথ থাকার ফলে পুঁজিপতিরা ভারতে যে পরিমাণে টাকা ইনভেস্ট করেছে এবং সেই টাকা ইনভেস্ট করার ফলে তাদের কিন্তু লস হয়নি, লাভ ছাড়া। এবং ভারতে আমরা দেখব এইরকম শিল্প স্থাপনের ফলে আধুনিক ভারতের দিকে পা বাড়িয়েছিল। যত শিল্প কলকারখানা হবে তত ইউরোপীয়দের সঙ্গে আমরা টেক্কা দেব, তত অর্থনীতি কিন্তু বুনিয়াদ কিন্তু বেড়ে উঠবে। কেমন? নেক্সট পয়েন্ট দেখো, কর্মসংস্থান আমরা লিখেছি। হ্যাঁ, অবশ্যই সব থেকে বেশি কর্মসংস্থান হয় এখনো সারা বিশ্বে, সব থেকে বেশি কর্মসংস্থান রেলপথের মাধ্যমেই বা রেল ব্যবস্থার মাধ্যমেই কিন্তু হয়ে আসছে। ভারতবর্ষে যতজন মানুষ চাকরি করে, রেল কিন্তু তার থেকে কম নয়। হ্যাঁ, তুমি অনেক কিছু তুমি যুক্তি দেবে যে না স্যার অন্যান্য সেক্টরে চাকরি বেশি করে, কিন্তু সেখান থেকেও রেলে কিন্তু একেবারে কম নয়, এটাই আমি বলতে চাইছি। সুতরাং রেল ব্যবস্থা কর্মসংস্থানের দিক থেকেও কিন্তু অন্যতম কাজ করছে, বেকারদের চাকরি হচ্ছে, জীবন জীবিকার উন্নতি ঘটছে, মানুষের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গে মানুষের সাংস্কৃতিক জীবনের একটা নতুনতর দিক উন্মোচিত হচ্ছে এবং যার দ্বারা তার নাম কিন্তু হচ্ছে রেল। এটা আমরা ইতিবাচক প্রভাব দেখলাম। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করবে এবং এই ভিডিওর মাঝখানে বলে রাখি, তোমাদের যাদের ভাই আছে, বোন আছে 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আমার এই ঘোষণা। এই ভিডিওর মাধ্যমে আমি তাদের কাছে বার্তা দিতে চাই যে জীবন মুখোপাধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন সহ, শচীন মণ্ডলের অনুশীলনীর প্রশ্ন উত্তর সহ
সারা 8টা অধ্যায়ের সমস্ত নোট আমি তোমাদেরকে পরিষেবা দিতে পারি এবং কিছু সামান্য টাকার বিনিময়ে। এটা কিন্তু তোমাদের যেমন এসএকিউ এমসিকিউ ফ্রি দিচ্ছি, এই রকম ফ্রি দিতে পারবো না, কারণ সবারই রুটি রোজগার আছে, তোমরা জানো। তো যাই হোক, আমি যেটা এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, যারা এবছর 2026 সালে মাধ্যমিক দেবে তারা যদি এই নোটসগুলো কিনতে চায় আমার কাছ থেকে, একদম জীবন মুখোপাধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের যে উত্তরগুলো এবং সাল, সব থেকে বড় কথা আছে সালেরও প্রশ্ন উত্তর কিন্তু এই প্যাকেজের মধ্যেই আছে, তারা কিন্তু পাবে। সুতরাং সামান্য কিছু টাকার বিনিময়ে আমি এই পরিষেবাটা দেব। তোমাদের যারা ভাই বা বোন আছে বা তোমাদের হিতাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজন যারা আছে, তোমরা একটু এই ভিডিওর মাধ্যমে বার্তাটা তোমরা দিতেই পারো। এবং শুধু তাই নয়, তোমরা চাইলে এসএকিউ এবং এমসিকিউ কিন্তু তোমরা নিতে পারো, সুতরাং এখানে কোনো পয়সা লাগবে না, এটা আমি বলে রাখলাম। এবারে আসি নেতিবাচক প্রভাব। নেতিবাচক প্রভাবে আমরা কি দেখব? সম্পদের বহির্গমন। বহির্গমন মানে কি? চলে যাওয়া। যেমন তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, স্কুল থেকে বহির্গমন হয়ে গেল, তোমাদের স্কুল জীবন শেষ, এবার উচ্চ শিক্ষার জীবন তোমাদের শুরু হবে। কারো কারো ম্যানেজমেন্ট লাইনে চলে যাবে, আমরা জানি, কেউ বসে থাকবে না। তো যাই হোক, স্কুল জীবন কিন্তু সব থেকে সুন্দর জীবন, সেই জীবন কিন্তু তোমরা হারাচ্ছ। যেমন তোমার ক্ষতি হচ্ছে স্কুল জীবন হারানোর ক্ষতি, ঠিক তেমনি ভারত থেকে যে সম্পদ চলে যাচ্ছে বিদেশে, সেটাও তেমনই ক্ষতি। তাহলে এই ক্ষতিটা কার হচ্ছে? আমার দেশের ক্ষতি হচ্ছে। জলস্রোতের মতো সম্পদ চলে যাচ্ছে আমার দেশ থেকে বিদেশে, এটাকে আমরা বলছি সম্পদের বহির্গমন। এর ফলে আমাদের বেকার সমস্যা বেড়েছে, আমাদের শিল্প কলকারখানাও কিন্তু স্তব্ধ হয়ে গেছে ওই ইংল্যান্ডের কারণে। বোঝা গেল কি বলেছি? এই পয়েন্ট লিখবে। বর্ণ বৈষম্যের বিভিন্ন প্রকাশ। হ্যাঁ, আমরা অনেক সময় দেখেছি যে ব্রিটিশ সরকার যে রেল ব্যবস্থা, সেই রেলের সমস্ত কামরায় ভারতীয়রা উঠতে পারতো না। যদি নির্দিষ্ট করা ছিল কামরা, সেই কামরাতেই ভারতীয়রা উঠতো। ইউরোপীয়দের কামরায় যদি কোনো ভারতীয় ওঠে, তাহলে কিন্তু তার থেকে সেই কামরা থেকে তাকে কিন্তু ফেলে দিত বা শারীরিক অত্যাচার করত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত, কিন্তু এটা আমরা দেখেছি। সুতরাং ট্রেনে এই বৈষম্য তো গেল ইউরোপের সঙ্গে ভারতের, আবার ভারতীয় সমাজেও বৈষম্য ছিল যে উচ্চ শ্রেণীর হিন্দুরা নিম্ন শ্রেণীর হিন্দুর পাশে বসবে না। এটা যেমন একটা খারাপ দিক, আবার এটাও দিক যে রেল ব্যবস্থা বর্ণ বৈষম্যকে আবার এক করে দিয়েছিল। কি রকম সেটা? সেটা হচ্ছে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর হিন্দু তাদের এক জায়গায় বসার মধ্যে দিয়ে যে একটা এতদিনের যে অস্পৃশ্যতা, যে ছোবো না, মিশবো না, কথা বলবো না, গায়ের সঙ্গে গায়ে মেশাবো না, এই যে ভাবনাটা, এটাও কিন্তু দূর হয়েছিল আস্তে আস্তে আস্তে। আজকে আমরা এইখানে এসে পৌঁছেছি। ট্রেনে বসলে আমি কার পাশে বসেছি আমরা কিন্তু আর সেই হিসাব রাখি না। আমি উচ্চ শ্রেণী মানুষের পাশে বসলাম না, আমি নিম্ন শ্রেণী মানুষের পাশে বসলাম না, মুচির পাশে বসলাম না, কি মেথরের পাশে বসলাম, কি মুসলিমের পাশে বসলাম, সেই বিচার কিন্তু আমরা এখন করি না। কেন করি না? এই জায়গাটা আমাদের আসতে অনেকটা সময় লেগেছে এবং তার পেছনে সব থেকে বড় অবদান যার, তার নাম হচ্ছে শিক্ষা, এডুকেশন। এডুকেশন আমাদের সেই মনের দরজাটাকে, আমাদের বন্ধ দরজাটা ছিল যে খারাপ দিক, সেই খারাপ দিক উন্মোচিত হয়ে আলোর দরজার রোশনায়তে আমরা সব এখন আলোকিত হচ্ছি, তাই তো? তাহলে এই একটা ব্যাপার। নেক্সট হচ্ছে ভারী শিল্পের প্রসারে বাধা। বড় বড় যে শিল্প, ভারী শিল্প কোনগুলোকে বলা হয়? লো ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, এগুলো তো ভারী শিল্প। তো সেই শিল্পে কিন্তু বাধা সৃষ্টি করেছিল। কর্মসংস্থানের বৈষম্য দেখেছি আমরা, যে উচ্চ ইউরোপীয়রা উচ্চ পদগুলো তারা নিয়ে বসেছিল এবং ভারতীয়রা তাদের জন্য নিম্ন পদ ছিল, এটাও আমরা দেখলাম। এবং দেশীয় শিল্প বাণিজ্যের সর্বনাশ ঘটেছিল। সুতরাং এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই যেন থাকে। এবং আবারও বলছি, তৃতীয় অধ্যায় থেকে এই যে রেলপথ, এই রেলপথ থেকে দুটো প্রশ্ন করবে, রেলপথের উদ্দেশ্য এবং ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব। যে কটা দিন আছে, প্রত্যেকটা দিন আমি চাইছি তোমাদের কাছে এবছরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সবগুলো নিয়েই আমি আবার নতুন করে ভিডিও তোমাদের সামনে দেব। এবং সেই সঙ্গে আবারও বলে রাখছি, যারা এসএকিউ এমসিকিউ নিতে চাও, শুধু হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু যোগাযোগ করো। নম্বরটা 91539690 676। আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওয়। সবাইকে ভালোবাসা রইল।